আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টপিকস নিয়ে। আসলে টপিকসটা নতুন নয়, এটা আপনাদের পরিচিত একটা টপিকস, বাট অধিকাংশ ছাত্রছাত্রীদের হচ্ছে কি এই টপিকস নিয়ে অনেক রকমের প্রবলেম থাকে। তাদের অনেক কমপ্লেইন থাকে যে স্যার আসলে এই টপিকসটা বুঝি না, অনেক কঠিন লাগে। তো এই জন্যই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যে এটা নিয়ে একটু কথা বলা যাক, যদি আপনাদের কিছু উপকারে আসে আর কি। আচ্ছা, বোর্ডে লেখা থেকে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে টপিকসটার নাম কি। আজকে টপিকটার নাম হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। আপনারা সবাই চেনেন স্ট্রাকচারাল সেন্টেন্স। ইউ নো দ্যাট according to structure there are three types of sentences and they are known as structural sentences. The first one is simple sentence, the second one is complex sentence, and the last one is compound sentence. So they are specially known as the structural sentence. আর আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এটা। আপনাদের সামনে চেষ্টা করব যত সহজে তুলে ধরা যায় যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আসুন প্রথমেই আমরা একটু দেখে নিই সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কি, সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, আর কিভাবে আমরা চিনতে পারবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স। প্রথমে আমি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞায় যেতে চাচ্ছি। সেটা হচ্ছে ডেফিনেশন, শর্টে লিখেছি আমি একটু। A simple sentence is a sentence which has one subject and a finite verb. অর্থাৎ সিম্পল সেন্টেন্সের যদি বাংলায় করি, বাংলা ব্যাকরণ যারা পড়েছেন তারা হয়তো সরল বাক্য চিনে থাকবেন। বাংলা ব্যাকরণে যাকে সরল বাক্য হিসেবে আলোচনা করা হয়, ইংরেজি ব্যাকরণে তাকে আমরা বলে থাকি হলো সিম্পল সেন্টেন্স, যেখানে কি হবে যে একটা সাবজেক্ট থাকবে আর একমাত্র একটাই হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। অনেকেই বলে থাকে যে স্যার আসলে ফাইনাইট ভার্ব কিভাবে বুঝবো, আসলে ফাইনাইট ভার্বটা কি। তো চলুন দেখে নেওয়া যাক যে ফাইনাইট ভার্বটা কি, হালকা একটু আলোচনা করব। এই জন্য আমি বোর্ডের একদম নিচে চলে আসবো, একদম শেষে এইখানে আমি ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু হালকা আলোচনা করেছি। আচ্ছা, ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বাংলায় বলে নিই। সেটা হচ্ছে কি, ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা, অর্থাৎ যে সকল ক্রিয়া অন্য কোনো ক্রিয়ার সহযোগিতা ছাড়াই সম্পূর্ণরূপে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাদেরকেই মূলত আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়া তারা অর্থ প্রকাশ করছে। প্রথম যে বাক্যটা আমি লিখেছি, হি ডাজ দ্য ওয়ার্ক, এই বাক্যে একটাই সাবজেক্ট আছে হি, একটাই ভার্ব আছে ডাজ, একটা অবজেক্ট আছে দ্য ওয়ার্ক। এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই এবং এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, সে কাজটি করে। তো এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে কোন ভার্বটি? ডাজ ভার্বটি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ডাজ হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, যে হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। পরবর্তী ভার্বটা বা বাক্যটা যদি একটু খেয়াল করি, দেখেন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। একই বাক্য, শুধু আমি টেন্সটা একটু পরিবর্তন করে লিখেছি। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে হি আর ভার্ব হচ্ছে কি ইজ ডুইং। এখানে ছিল কিন্তু একটা ভার্ব ডাজ, আর এখানে পাচ্ছি কি ইজ ডুইং। ইজটা কিন্তু এখানে আমাকে টেন্স প্রকাশে সহযোগিতা করেছে। অনেকেই বলতে পারে স্যার আপনি তো বললেন যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যা অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এখানে তো স্যার ইজ ডুইংকে সহযোগিতা করছে। হ্যাঁ, সহযোগিতা করতে পারে কোন ক্ষেত্রে? শুধুমাত্র টেন্স প্রকাশের ক্ষেত্রে, কিন্তু অর্থ প্রকাশ করতে সহযোগিতা করবে না। তাই এখানে যদি বলি ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে কি ইজ ডুইং। এই সম্পূর্ণটুকু হচ্ছে কি হেল্পিং ভার্ব সহ মূল ভার্বটা হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব। পরের বাক্যটাও আমি ঠিক একই কাজ করেছি, সেটা আমি সেম বাক্যই লিখেছি, শুধু একটু ডিফারেন্ট টেন্সে লিখেছি। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে হ্যাজ ডান। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে কি হ্যাজ ডান, হেল্পিং ভার্ব সহ মূল ভার্বটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে স্যার আমি তো ফাইনাইট ভার্ব বললেন, কিন্তু এর সাথে অন্য কোনো ভার্ব আসলে অনেক সময় দেখা যায় আমরা চিনতে পারি না সেটা ফাইনাইট না কি, প্রবলেমটা দেখা দেয়। তো এই জন্য আমি আরেকটা বাক্য লিখেছি নিচে, দেখুন যে হি একটু ব্র্যাকেট একটু ফাঁকা স্থান দিয়েছি, দিয়ে পরে লিখেছি টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু আমি ওই পূর্ববর্তী তিনটা বাক্যে যে ভার্ব ব্যবহার করেছিলাম এখানে কিন্তু সেই ভার্বই ব্যবহার করেছি, কিন্তু একটু খেয়াল করবেন এই ভার্বটার পূর্বে কি আছে? টু আছে।
এবং টু অর্থ তো আপনারা জানেন যে কোনো ভার্বের পূর্বে যদি টু যুক্ত করা হয় তাহলে সেটার মিনিং হয়ে যায় তে। তাহলে দেখুন এটাই তাই যদি হয় তাহলে লিখছি টু ডু, যেহেতু টুর অর্থটা তে এই অর্থে, তাহলে কি টু ডু মানে করতে, টু স্লিপ মানে ঘুমাতে, টু ইট মানে খেতে। অনুরূপভাবে এখানে অর্থটা কি হবে, হি ড্যাশ টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে। দেখেন এটার অর্থ হচ্ছে এটুকু, সে কাজটি করতে। আমি যদি এটুকু বলি তাহলে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না, অন্য একটা ভার্বের সহযোগিতা লাগছে। তো এটাকে যদি আমি সম্পূর্ণ করতে চাই তাহলে আমাকে কিন্তু এভাবে আমি এরকমভাবে সম্পূর্ণ করতে পারি। যদি এখানে একটা দেই, হি ওয়ান্টস দেই, তাহলে কি হবে, অর্থটা কেমন হবে, সে কাজটি করতে চায়। তখন কিন্তু আমাদের মনের ভাব প্রকাশের কিন্তু ঘাটতি হয়নি, বা বাক্যের অর্থটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়নি, বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে টু ডু এখানে ব্যবহার করা হয়েছে অন্য একটা ভার্ব হিসেবে, যেটার নাম হচ্ছে কি যে ইনফিনিটিভ। আপনারা জানেন টু যুক্ত ভার্বকে বলা হয় কি ইনফিনিটিভ ভার্ব অথবা নন ফাইনাইট। আর এইখানে আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে কি ওয়ান্স। ঠিক আছে, আশা করি ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বুঝতে পেরেছেন। তাহলে সেই ফাইনাইট ভার্ব থাকবে কোথায়, আমাদের সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে আমাদের থাকবে একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে একটা সিম্পল সেন্টেন্সে, চলুন দেখে নেওয়া যাক। কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে, খেয়াল রাখবেন একটা মাত্র সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে। তারপরে কি থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ফাইনাইট ভার্ব ব্যতীত অন্য যে ভার্ব আছে সেই ভার্বগুলো থাকতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কি যে আমার ফাইনাইট ভার্ব থাকতে হবে কয়টা, একটা। ওকে, এরপরে যেটা আছে কি অন অর মোর ফ্রেজ। আপনারা ফ্রেজ হয়তো চেনেন, আর যদি ফ্রেজ সম্পর্কে যদি আইডিয়া না থাকে এটার উপর আমার একটা টিউটোরিয়াল করা আছে, আপনারা কাইন্ডলি দেখে আসবেন যে ফ্রেজ কাকে বলে। তারপর একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গল পার্টস অফ স্পিচ। যাই হোক, দেখুন তাহলে কিন্তু আমার মেইন যে বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি এক, অর্থাৎ এ এবং বি, এই দুইটা হচ্ছে আমার হলো মেইন বৈশিষ্ট্য, যে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাল ভার্ব থাকতে হবে। কোথায়, এই যে সিম্পল সেন্টেন্সে। তাহলে আজকে থেকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো কীভাবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, থাকলে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন সাবজেক্টটা কিন্তু ম্যান্ডেটরি না, আবার বলছি সাবজেক্টটা কিন্তু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা একটা থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখুন একটা উদাহরণ দেখা যাক। এইখানে এই বাক্য যদি খেয়াল করেন তাহলে এখানে একটা সাবজেক্ট আছে আই, একটা ভার্ব আছে, এই যে কুড নট কল, এই সম্পূর্ণ অংশটুকু একটা ভার্বাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, মেইন ভার্বটা হচ্ছে কি কল। আচ্ছা, আই কুড নট কল ইউ, আমি তোমাকে কল করতে পারিনি বিকজ অফ মাই বিজনেস, অর্থাৎ আমার ব্যস্ততার কারণে আমি তোমাকে ফোন করতে পারিনি বা কল করতে পারিনি। এখানে বিজনেস মানে কিন্তু ব্যবসা নয়, বিজনেস মানে হচ্ছে ব্যস্ততা। তো একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা সাবজেক্ট আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে, অন্য কোনো ভার্ব নাই। সুতরাং আমরা এটা বলতে পারি কি এটা একটা কী বাক্য, সিম্পল সেন্টেন্স। ওকে, আশা করি সিম্পল সেন্টেন্স সম্পর্কে আপনাদের একটু আইডিয়া হয়েছে। তো যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। চলুন পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি আছে, পরেরটার হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, যেটা বাংলা ব্যাকরণে আমরা আলোচনা করে থাকি। এটা হচ্ছে একটা জটিল বাক্য। ওকে, তাহলে চলুন একটু দেখি কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনে যেটা লিখেছি, আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ আ প্রিন্সিপাল ক্লজ and one or more than on subordinate clauses connected with subordinating conjunction or subordinate conjunction। তাহলে কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী পাচ্ছি। এখানে কিন্তু বলেছিলাম কি একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে বলছি কি একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, আর হচ্ছে কি একের অধিক সাবঅর্ডিনেটিং ক্লজ কি করতে পারে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকতে পারে। বাট এখানে অবশ্যই অ্যাটলিস্ট একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার যে প্রিন্সিপাল ক্লজটা কী বা সাবঅর্ডিনেটিং ক্লজটা কী? তো মনে রাখবেন যে সকল ক্লজ একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করতে হয় না, তাদেরকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর যে সকল ক্লজ অন্য কোনো ক্লজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করতে হয় তাদেরকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সবচেয়ে সহজে চেনার উপায় হচ্ছে কি, যে সকল ক্লজের পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং
ক্লজ। এখন সাবঅর্ডিনেট কনজাংশন চিনতে আপনাদের অসুবিধা হতে পারে, সেই জন্য আমি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনাদের কয়েকটা লিখে রেখেছি। তাহলে দেখি একটি বৈশিষ্ট্যটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। যে কমপ্লেক্স সেন্টেন্স এটা থাকবে ওয়ান প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, ওয়ান অর মোর সাবঅর্ডিনেটিং ক্লজেস থাকবে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থাকতেই হবে ওয়ান অর মোর সাবঅর্ডিনেট কনজাংশনস, অর্থাৎ যদি সাবঅর্ডিনেটিং ক্লজ একটা হয় তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনে একটা হবে, যদি সাবঅর্ডিনেটিং ক্লজ দুইটা হয় তাহলে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনও দুইটা থাকতে হবে। এই জন্য আমি এটা লিখে রেখেছি যে ওয়ান অর মোর সাবঅর্ডিনেট কনজাংশনস। তাই সচরাচর একটাই থাকে, একটাই সাবঅর্ডিনেটিং ক্লজ বেশি থাকে আর কি। তো চলুন দেখে নেওয়া যাক যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি, এক পলকে দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু লিখে রেখেছি, যেমন হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ, তারপরে আছে দ্যাট, হুইচ, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ওয়েন, হোয়াই, ওয়্যার, হাউ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, আনলেস, হু, হুম, হুজ, বিফোর, আফটার, ইটিসি, মানে আরও আছে। তো আপনারা আপাতত এই কয়টা মনে রাখলেই হবে আপনাদের যে এইটা। তো মনে রাখবেন যে এই কনজাংশনগুলো বা এই শব্দগুলো সবসময় সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক, সেটা আমি এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে একটু অ্যানালাইসিস করি যে এখানে আসলে প্রিন্সিপাল ক্লজ কোনটা বা সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা। তো প্রথমে লিখেছি উই শুড স্টাডি আ লট, আমাদের অনেক অনেক পড়াশোনা করা উচিত, সো দ্যাট, যাতে উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, যে আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে আরও কী করতে পারি, এনরিচ করতে পারি, মানে আরও সমৃদ্ধ করতে পারি। তো দেখুন প্রথম বাক্যটা আমি লিখেছি যে উই শুড স্টাডি আ লট, এটা। এরপরে দেখেন একটা কনজাংশন আছে সো দ্যাট, একটু খেয়াল করলে দেখবেন আমি এইখানে লিখে রেখেছি সো দ্যাট, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখে রেখেছি। তারপর একটা বাক্য লিখেছি উই ক্যান এনরিচ আওয়ার নলেজ। ওকে, তো আমরা যদি এটা বলি যে উই শুড স্টাডি আ লট, আমাদের অনেক অনেক পড়াশোনা করা উচিত, আপনি যখন এই বাক্যটুকু অর্থ করবেন তখন কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। হ্যাঁ, আমাদের অনেক পড়াশোনা করা উচিত, এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আর কি। আচ্ছা, যদি আমি পরের অংশটুকু অর্থ করি, পরের অংশটুকু অর্থ করতে হয় মূলত এভাবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে অর্থ করতে হয়, তাহলে বোঝা যায় যে আসলে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। তো এখান থেকে যদি একটু অর্থ করি সো দ্যাট উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, যদি বলেন যে যাতে আমাদের কি করতে হয়, যে জ্ঞানকে সমৃদ্ধ করতে হয়, আপনি যদি শুধু এটুকুই বলেন যাতে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, তাহলে কিন্তু এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না। যে কেউ এই বাক্য বললে যে কেউ বলবো যে কি বলছে, পাগল নাকি। ঠিক আছে, তো এইটার ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য আমাদের পূর্ববর্তী ক্লজটার উপর ডিপেন্ড করতে হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ক্লজটা তার অর্থ সম্পূর্ণ করার জন্য এই ক্লজটার উপর ডিপেন্ড করছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং ক্লজ। আরও সহজে চেনার উপায়, যেই ক্লজটার পূর্বে এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেই ক্লজটাকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং ক্লজ। যেহেতু এই ক্লজটার পূর্বে আছে সো দ্যাট, সুতরাং আমরা এটা বলতে পারি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কিন্তু মেইন বৈশিষ্ট্য কমপ্লেক্স সেন্টেন্সের মেইনলি যেটা চিনবো সেটা হচ্ছে কি যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, ওয়ান অর মোর সাবঅর্ডিনেটিং ক্লজেস থাকতে পারে, তারপরে ওয়ান অর মোর সাবঅর্ডিনেট কনজাংশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কিছুই না চেনেন তাহলে শুধু খেয়াল করবেন যে এই ধরনের কোনো একটা কনজাংশন কোনো একটা বাক্যের পূর্বে আছে কিনা, সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে সেটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর সাবঅর্ডিনেটিং ক্লজ কোন বাক্যে থাকে, অবশ্যই সেটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। এবার চলুন আমরা লাস্ট পয়েন্ট একটু আলোচনা করব, সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা ব্যাকরণে যেটা বলা হয়ে থাকে যৌগিক বাক্য। ঠিক আছে, আচ্ছা যৌগিক মানে হলো দুইটা বাক্য থাকে। আচ্ছা এটা কি, একটু ডেফিনেশনটা দেখে আসি। কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান which has two or more than two principal clauses connected with coordinating conjunction। এখানে কিন্তু ছিল কি subordinate conjunctions, আর এখানে আছে কি coordinate conjunction। ঠিক আছে, আর এখানে কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে দুইটা অথবা দুইয়ের অধিক কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে। কিন্তু এখানে কিন্তু ছিল একটা ছিল প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক থাকতে পারে কি সাবঅর্ডিনেটিং ক্লজ। এইটা আর এটার মধ্যে মূল পার্থক্যই একটা জায়গাতে, যে এখানে দুইটা বাক্যই হচ্ছে স্বাধীন থাকবে, আর এখানে হচ্ছে কি একটা স্বাধীন বাক্য আর একটা হচ্ছে কি পরাধীন বাক্য থাকবে। তো দেখুন চলুন দেখে নেওয়া যাক যে এখানকার বৈশিষ্ট্য মূলত কি থাকে আর কি। আচ্ছা, ফিচার্সের মধ্যে প্রথমে যেটা লিখেছি অ্যাটলিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস, এখানে একাধিক প্রিন্সিপাল ক্লজেস থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট দুইটা থাকতেই হবে। তারপরে যেটা বলেছি ওয়ান কোঅর্ডিনেট কনজাংশন,
এখানে আমি পয়েন্ট খুবই কম লিখেছি আর কি। ওয়ান কোঅর্ডিনেট কনজাংশন সেগুলো আবার কি, সেগুলো সহজে চেনার জন্য দিয়েছি, সেটা হচ্ছে কি অ্যান্ড, অর, অথবা বাট, এই তিনটার যে কোনো একটা থাকবে, সেটা অর্থের উপর ডিপেন্ড করে। তো এটাকে যদি আপনি আরও একটু সহজে আপনি চিনতে চান, তাহলে যেটা আরেকটু সহজে বলবে সেটা হচ্ছে কি যে আপনাকে দেখতে পারেন যে টু সাবজেক্টস থাকবে, ঠিক আছে, আর একটা কি টু ফাইনাইট ভার্বস থাকবে। তাহলে কি টু সাবজেক্টস দিয়েও চিনতে পারেন অথবা টু ফাইনাইট ভার্বস দিয়েও চিনতে পারেন। আর এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো কি আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতেই হবে। এমন হতে পারে যে আপনার একটা সাবজেক্টও নাই, কিন্তু দুইটা কি রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, আবার একটা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, সেটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। তো চলুন দেখা যাক এখানে উদাহরণটা দেখি। হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড আই গেভ হিম মানি ফর ইট। ফর ইট বলতে কি যে সে যে কাজটা করেছে সেই কাজের জন্য আমি তাকে কি দিয়েছি, টাকা দিয়েছি। তাহলে দেখেন প্রথমে আছে কি হি ফিনিশড দ্য ওয়ার্ক, যদি এটুকুই বলি তাও কিন্তু অর্থটা সম্পূর্ণ হয়ে যায় যে সে কি করেছে, কাজটা সম্পূর্ণ করেছে। আর এখানে একটা কনজাংশন আছে কি অ্যান্ড, এটাকে বাদ দেন, বাদ দিয়ে যদি পরেরটুকু দেখেন যে আই গেভ হিম মানি ফর দ্যাট, আমি এই কাজের জন্য তাকে টাকা দিয়েছি, তাহলে কিন্তু এটাও একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সংযুক্ত হয়েছে কি দিয়ে, অ্যান্ড কনজাংশন দিয়ে। সুতরাং এটা আমরা বলতে পারি একটা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আলোচনাটা মোটামুটি বুঝে থাকেন তাহলে এবার আসেন আপনাদের একটা টেস্ট হয়ে যাক, দেখি কেমন বুঝলেন আপনারা। টেস্টটা আমি এখানে প্রশ্ন লিখেছি, 5টা প্রশ্ন লিখে রেখেছি, আপনারা কমেন্ট করবেন যে কোনটা কোন বাক্য